প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলাতে। আমি আমির হোসেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নারকেলবাগ, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, ঢাকার সামাইরা অ্যাগ্রো। দেখতেই পাচ্ছেন বিশাল একটি গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই খামারটির উদ্যোক্তা হলেন মোহাম্মদ আবু বক্কর ফরহাদ। এখানে ষাঁড়, গাভী, মহিষ, দুম্বা, ছাগল ইত্যাদি গবাদি পশু লালন পালন করা হচ্ছে খুবই যত্ন সহকারে। মোহাম্মদ আবু বক্কর ফরহাদ ভাই এই খামারটি শুরু করে 2001 সালে 5টি মাত্র গরু দিয়ে। আজকে খামারটি প্রায় বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত। তো প্রিয় দর্শক, বুঝতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে ষাঁড় গরু মোটা তাজাকরণের খামার গড়ে তুলতে হয়। তাছাড়া আরও জানতে পারবেন গাভী পালন কিভাবে করতে হয়। তাহলে বেশি কথা বাড়িয়ে লাভ নেই বন্ধুরা, সফল উদ্যোক্তার কাছ থেকেই আমরা আপনাদেরকে খামার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমে মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি কোরবানির জন্য 4-5টা করে গরু পালতাম নিজেদের কোরবানির জন্য। তো পালা থেকে শুরু করে দেখা গেল আস্তে আস্তে আমরা ওই যে ভালো গরু বাজারে গেলে কিনতে পারতাম না, মানে আসলে দেখা গেলো স্টেরয়েড ট্যাবলেট দেওয়া থাকতো, মানে মাংস খাইতে পারতাম না। এই জন্য নিজেরাই কোরবানির জন্য পালতাম। 2001 সালের থেকে শুরু করি, মানে 2-4টা করে 5টা করে পালতে পারে কোরবানি দেওয়ার জন্য। পরে দেখলাম আমাদের গরুগুলো ভালো হয়, তখন আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই বলছে যে আমাদের তোমরা কয়েকটা গরু বানাই দিও। তো এই এলাকার অনেকেরই মানে রেডি করে দিতাম। তো আস্তে আস্তে এইভাবেই 2টা 4টা 5টা করে 5টা গরুর থেকেই আপাতত এই খামার সামাইরা এগুলো। এখন বর্তমানে এই খামারের সর্বমোট গরু আছে কতগুলো? টোটাল গরু আছে 450 বর্তমানে টোটাল 450 450 গরু আছে। এর মধ্যে গাভী আছে কতগুলো, ষাঁড় আছে কতগুলো? গাভীর সংখ্যা কম, গাভী আছে 30টার মতো, আর ষাঁড়, বলদ, হরিয়ানা, আন্ডু মহিষ, মিলি গাভী, ব্রাহ্মা জাতের গরু আমাদের কাছে আছে। ষাঁড় আছে, দেশাল ষাঁড় আছে অনেক। এই যে খামার প্রকল্প শুরু করলেন কত সালে? খামার মানে ব্যাপক হারে শুরু করাটা উদ্দেশ্য ছিল 2005 সালে, কিন্তু করতে পারিনি। 2007 সাল থেকে শুরু করছিলাম। 2007 সালে? হ্যাঁ। তো আপনাদের এই যে খামারটি দেখতেছি আমরা, চমৎকার একটি খামার, এটা কতটুকু জায়গার উপরে করা? এই খামারটা অল্প জায়গার উপরে করা। এই খামারটা 26% জায়গার উপরে করা। আর আরেকটা যে খামার আছে আমাদের, ওইটা 69% জায়গার উপরে করা। এই 26% জায়গার উপরে কতগুলো গরু আরামসে পালন করা যাচ্ছে যদি একটু বলতেন? বর্তমানে 26% জায়গার উপরে আমার এখানে 250-র মতো গরু আছে, আর সামাইরা 2-তে আছে 200-র মতো। এই সামনে আরেকটা ফার্ম আছে আমাদের, এখানে আছে 250-র মতো, এখানে 250-র মতো জায়গা আছে, আর ওইখানে আছে ওইখানে 300-র মতো জায়গা আছে, কিন্তু ওইখানে গরু আছে 200। তো এই গরুগুলোর পরিচর্যা কীভাবে করে? আমাদের ভালো, মানে অনেক পুরাতন লোক আছে ফার্মে, গরু সম্বন্ধে ওরা খুব ভালো বুঝে, রোগ বালাই হলে অনেক কিছু বুঝে। তারপর আমরাও আছি, আমাদের ডাক্তার আছে, পানি সব আমাদের কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আসে, মাঝে মাঝে দেখে যায়। মাঝে মধ্যে এসে ভিজিট করে দেন? জি জি। যে তাদেরকে খাবারটা কীভাবে দেন? খাবারটা দিয়ে আসলে 2 বেলা, সকালবেলা একবার কুড়ো বসি দেয়, বিকালবেলা একবার কুড়ো বসি দেয়। আর সন্ধ্যার সময় হলো আমরা ঘাস চপিং করে কেটে দিই, ঘাস আর খেয়ার মিক্স করে চপিং করে কেটে দিই। আচ্ছা, তো ভাইয়া এই যে ষাঁড় মোটা তাজাকরণ খামার যারা করে, তারা খাবারটা কীভাবে দিয়ে উচিত আমাদের যদি একটু বলতেন? মোটা তাজাকরণের ক্ষেত্রে কুড়া ভুসি লাগবে, কারণ হলো সাইলেজ দিয়ে কিংবা ঘাস দিয়ে গরু মোটা তাজা হয় না। সাইলেজ দিয়ে হয় কিছুটা, কিন্তু শুধু ঘাস দিয়ে কিংবা খড় দিয়ে মোটা তাজা গরু হবে না। সাইলেজের পাশাপাশি কিছু কুড়া ভুসি লাগবে, যেমন গমের ভুসি, ভুট্টার ভুসি, বুটের ছোলা, এরকম আমরা অনেকটা আইটেম মিক্স করে কিছু সাইলেজও দেই মাঝে মাঝে। একবারে দেই না বললে ভুল হবে, কিছু সাইলেজ মাঝে মাঝে আমরা দিই। এইসবই খাওয়াই থাকি। প্রাথমিক ট্রিটমেন্টটা কী করেন আপনারা, যে ভ্যাকসিনগুলো কী করেন? প্রাথমিক আসলে ভ্যাকসিনটা আমরা আনার সাথে সাথে করি না। আমরা দেখা গেল একটা গরু আসার 15 দিন একটু রেস্ট নেওয়ার পরে আমরা কৃমির ডোজটা করি। কৃমির ডোজটা করার পরে আবার বার্মিকটা করি, মানে গ্লেজের জন্য। তারপরে আবার কৃমির ডোজ করে তারপরে ভ্যাকসিনগুলো দিই এভারেজে সবগুলাকে।
যেগুলো যেগুলো নতুন গরু আসে। এই ডেটটা কি একটা নতুন গরু যে আসে খামারে প্রবেশ করে তাদেরকে তো আলাদা রাখতে হয় নাকি? না, নতুন গরু আমরা এই খামারে ঢুকাই না, নতুন গরু আমাদের আরেকটা যে শেড আছে ওইটাতে রাখি। ওটাতে রাখেন? হ্যাঁ, ওখান থেকে এই রেডি। বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলুন। নতুন গরুটা আসলে নতুন নতুন গরু একটা খামারে যদি ঢুকাইতে হয় কিভাবে ঢুকাইতে হয়? নতুন গরু আসলে প্রথম দিনই তো আপনার যখন খামারে ঢুকাবেন তখন দেখা গেল তুইটা আছে, পটাশ আছে, এগুলো পাটা ভালো করে ওয়াশ করে তারপরে দেখা গেলো এক জায়গায় রাখার পর 10 থেকে 15 দিন নিম্নতম আলাদা রাখতে হবে। আলাদা রাখার পরে গোসল টোসল ভালো করে দিয়ে গোসল টোসল শ্যাম্পু দিয়ে গোসল করে তারপর নিয়ে আসতে হবে যে জায়গায় আপনি রাখতে চান। তো প্রথম এই 10-15 দিনে কি বোঝা যাবে যে রোগ বালাইটা কোনো আছে কিনা? হ্যাঁ, অবশ্যই বুঝে যাবে। অবশ্যই বোঝা যাবে নাকি? অবশ্যই বুঝে যাবে। অনেকে বলে যে আবার 1 মাস বা 3 মাস লাগে। না না, 15 দিনের ভিতরে বুঝে যাবে। কারণ হলো কি, ধরেন একটা গরু কিন্তু ইন্ডিয়া থেকে যখন আসে, আমরা তো সবচেয়ে বেশি ইন্ডিয়ান গরুগুলোই লালন পালন করে থাকি। ইন্ডিয়া থেকে যখন আসে ওখান থেকে তখন একটা ট্যাবলেট খাওয়াই দেয় ওরা। মানে ইন্ডিয়ান থেকে যে গরুগুলো আসে জানি ওই গরুগুলো খাবে না কিংবা ঝরবে না, বেশি দিন 20 থেকে 25 দিনের মধ্যে যদি পার হইতে পারে তাহলে প্রবলেম নাই, কিন্তু এর বেশি হলে পরে নষ্ট হয়ে যায় এগুলো। তো ওই 20 থেকে 25 দিনের যে গরুগুলো আসে এই গরুগুলো যদি দেখে দেখে কেনা যায় তাতে কোনো প্রবলেম হবে না, আর এইগুলো বাড়ে খুব তাড়াতাড়ি। তো আপনাদের এই গরুগুলো সংগ্রহ করেন কিভাবে আমাদের যদি একটু বলেন? আমাদের অনেক জায়গা থেকে, বর্ডার থেকে কেনা হয়, হাট থেকে কেনা হয়, আমাদের লোক আছে, অনেক অনেক জায়গারই লোক আছে, ওনারা আমাদের খরিদ করে দেয়, প্লাস আমরাও মাঝে মাঝে যাই। তো এই যে ভাইয়া নতুন মোটা তাজাকরণের খামার যারা করতে একটু আগ্রহী, জি জি। কোন সাইজের গরু কিনা উচিত আর কিভাবে শুরু করতে পারে আমাদের যদি একটু বলেন? ছোট গরু দিয়ে আসলে লাভবান প্রথম থেকে হওয়া যাবে না। যদি মানে লং প্রজেক্ট করতে হলে ছোট গরু পালতে হবে, আর যদি আপনি প্রতি বছর সেল করতে চান তাহলে আপনি বড় গরু কিনতে হবে, বড় গরু দিয়ে শুরু করতে হবে। বড় গরু দিয়ে শুরু। জি। আচ্ছা, তো আপনাদের এই যে সামনে যে সারগুলো দেখতেছে এগুলো কি শুধু কুরবানির উদ্দেশ্যেই তৈরি করা হয় এবং বিক্রি করা হয় নাকি সারা বছরই বিক্রি করা হয়? না, আমরা সারা বছর বিক্রি করে থাকি এখানে। তো ভাই এই জায়গায় সর্বনিম্ন বর্তমান দামে সার কত আছে এবং সর্বোচ্চ দামে সার কত আছে? সর্বনিম্ন দামের আছে ধরেন 70,000, আর সর্বোচ্চ দামের আছে 7.5 লাখ থেকে 8 লাখ। 7.5 লাখ থেকে 8 লাখ। জি। তো আপনাদের যে গাভিগুলো আমরা দেখতেছি এই গাভিগুলো কি মাঝে মধ্যে বিক্রি করা হয় নাকি? গাভী গরু যখন ঠেট হয়ে যায় কিংবা বীজ রাখতেছে না তখন আমরা বিক্রি করে দিই, এছাড়া বিক্রি করি না। ভালো গাভি বিক্রি করেন না? না, ভালো গাভী আমরা আসলে ভালো গাভী তো আমরাই ফার্মে কিনে রাখি, আমরা তো ভালো হইলে আমরা সেল করি না, ডিস্টার্ব হয়ে গেলে তখন সেল করে দিই। ডিস্টার্ব হলে সেল করেন? জি। আচ্ছা, তো এই যে গাভির যে বাছুরগুলো হচ্ছে তাদেরকে কি করেন? দামুর বাছুরগুলো হলে রেখে দিচ্ছি, কিংবা ষাঁড় বাছুর যেগুলো হচ্ছে এগুলো ভালো জাতের হলে রাখছি, না হলে সেল করে দিচ্ছি। নতুন যে গাভি একটা বাচ্চা জন্ম নিল তাদেরকে ট্রিটমেন্টটা কিভাবে করেন আমাদের যদি একটু? আসলে নতুন গাভীর ক্ষেত্রে তো দুধ খাওয়ানোর 1 নাম্বার, শাল দুধটা খাওয়াইতে হবে, আর প্রতিদিন ওরে 3 থেকে 5 লিটারের মধ্যে দুধ খাওয়াইতে হবে ভালো গাভীর বাচ্চা হইলে। আর ভালো গাভী হইলে ও তো দুধ দিবে বেশি, 3 থেকে 5 লিটার বাচ্চা দুধ যদি খাওয়ান 3 মাস, তাতে ওর আর মানে ও খুব তাড়াতাড়ি পৃষ্ঠপোষ্ট হয়ে উঠবে। তো ভাইয়া আপনারা যেহেতু গাভী পালন করছেন এবং দুধ উৎপাদনের জন্য অনেকেই তো খামার করতে চায় এবং গাভী পালন করতে চায় দুধ উৎপাদনের জন্য, জি। তো কিরকম দাম দিয়ে গাভী কেনা উচিত এবং কিভাবে গাভীটাকে আমার তৈরি করা মানে উচিত? নতুন খামারি হিসাবে গাভী কিনা ফার্ম করতে গেলে পারবে না, আচ্ছা, মানে নতুন খামারি হইলে জি। ওনারা যদি দামুর বাছুর কিনে নেয়, দেখা গেল 70,000 80,000, যেগুলো নাকি ধরেন কেনার পরে 2 মাস 1 মাস পরে ডাইকে যাবে, বীজ দেওয়া যাবে, সিমেন্ট ধরানো যাবে, এরকম যদি দামুর কিনে নেয় ওনারা, ওগুলো বীজ ধরায় দাম গাভী করে নেয়, তাহলে ওই নতুন খামারিগুলো অনেক লাভবান হবে। আর যদি গাই কিনার দুধ দোয়াইতে চায় তাহলে ওনারা নতুন হিসাবে লাভবান হইতে পারবে না, লস খাবে। জি। কারণ তারা পালনটা ভালোভাবে বুঝবে না, এটা রোগ তাপ বুঝবে না, অনেক কিছু আছে এটা বুঝবে না। আর অবশ্যই খামার করার আগে প্রশিক্ষণ নেওয়া অবশ্যই উচিত। আচ্ছা, তো ভাই এই যে আপনাদের সারের খাবারগুলো যেরকম গাভীর খাবারটা কিরকম আমাদের যদি একটু বলেন? আমরা গাভীর খাবারটা আসলে বেসিক্যালি সারের খাবার থেকে একটু হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, কারণ ও তো সারের তো কোনো ওয়েস্টেজ নাই। সারের ওয়েস্টেজ হলে সার যদি বীজ না ফেলে তাহলে ওর কোনো ওয়েস্টেজ নাই, ওর শরীরে যা খাচ্ছে লাগতেছে। কিন্তু গাভীর ক্ষেত্রে কিন্তু 100% ওয়েস্টেজ আছে। দেখা গেলো ও খাইতেছে, দুধ দিতেছে, ওর বাচ্চা খাইতেছে দুধ, ওর কিন্তু ওয়েস্টেজ আছে। এই জন্য আমরা সারের থেকে গাভীর খাবারটা একটু ভালো মানের দিয়ে থাকি। এইসব গাভীগুলো 10 লিটারের উপর দুধ দেয়, জি। তাদেরকে পালন করতে পারলে কত খাবারের খরচটা কিরকম হয়? আসলে আমাদের এখানে তো সব জিনিসগুলোই কস্টলি, ধরেন পানি থেকে শুরু করে একদম স্টাফ খরচ আছে, ঘাস আছে, সবগুলাই কিনে খাওয়াইতে হয়। যেগুলো যদি আমাদের এখানে হয় তাতে একটা গাভী 350 থেকে 400 টাকা খাবে, ও ধরেন 400 টাকা খাবে, কিন্তু 15 লিটার দুধ দিলে 15 লিটার দুধের দাম ধরেন 70 টাকা অ্যাভারেজ আছে লিটার, তাহলে 15 লিটার কিংবা 14 লিটার দুধ দিলে 1400 টাকা, এই ধরেন 1050 টাকা আসলো।
তো 400 টাকা যদি ও খায় তাতে আপনি 650 টাকা লাভ হবে যদি আপনি ভালো মানের গাভী পান। তাহলে গাভীর ক্ষেত্রেটা মানে গাভীর ফার্মটা দেওয়াটা আসলে খুব কঠিন ব্যাপার, এটা মানে বলার অপেক্ষা রাখে না। আমি নিজেও অনেক মাঝে মাঝে অনেক সময় ত্যক্ত হয়েছে যে গাভী ছেড়ে দিব কিনা, মানে নিজেও অনেক সময় ত্যক্ত হয়ে যায়, এত পুরাতন খামারি হয়ে মাঝে মাঝে গাভীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যে আর পারতেছি না। আচ্ছা, তো এই গাভী পালন করতে গেলে কি কি সমস্যা হতে পারে? এবং গাভী ধরেন একটা নতুন গাভী নিয়ে আসলাম, আইসা দেখা গেলো তো ও যেখান থেকে আনলাম উনি মনে ভ্যাকসিন মারে নাই, কিন্তু ওনার কাছ থেকে বললাম যে আপনি ভ্যাকসিন মারছেন? জি হ্যাঁ আমি ভ্যাকসিন মারছি, আপনি ভ্যাকসিন দিয়েন না। গাভীটা আইসা আমার এখানে ঝরে গেল, যাওয়ার পর বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আসলে গাভী সমাধান করাটা কঠিন হয়ে যায়। গাভী অনেক সময় রাত্রে, অনেক সময় দেখা গেল রক্ত পোষা হয়ে গেল, রাত্রে হয়ে গেছে, স্টাফটা ঘুমায় গেছে, নাইট যে ডিউটি করে ও খেয়াল করে নাই, ও সকালে উঠে দেখা গেল গাভীর মানে কি বলে, আরে আমাদের যেমন মানুষের প্রেশার লো হয়ে যায়, গাভীর এরকম পা 4 হাত পা ছেড়ে দিয়ে লো হয়ে যায়, তখন ওইটার কষাই কাছে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। গাভীর যত্নটা মারাত্মকভাবে নিতে হবে। হ্যাঁ, গাভীর যত্নটা 100%। নতুন খামার হিসেবে গাভী পালার থেকে না পালা ভালো আমি মনে করি। কি কি আছে? মহিষও দেখতেছি আমরা। হ্যাঁ, মিলি গাভী আছে, সাদা মহিষ আছে, ব্রাহ্মা জাতের গরু আছে, হরিয়ানা আছে, উলবাড়ি সার আছে, দেশাল সার আছে, বলদ আছে, ভুট্টি গাই আছে, হাসা দামুর আছে, মিরকাদিম আছে। এগুলো কি সবসময় বিক্রি করা হয় নাকি? হ্যাঁ, সবসময় মানুষ যখন চাচ্ছে, ক্রেতা যখন চাচ্ছে তখনই আমরা সেল করছি। তো আপনাদের এই যে খামারে যে গোবরগুলো, সেগুলোকে কি করেন? আসলে আমাদের এখানে মাছের প্রজেক্ট আছে, এখানে আমরা ড্রেন করে দিছি, ওইখানে শুধু কই মাছ আর শিং মাছ পালা হয়। ওইখানে চলে যায়, আমাদের ওখানে কোনো খাবারও লাগে না আর পানিও দেওয়া লাগে না। ওইটা কই মাছ আর শিং মাছ ছাড়া অন্য কোনো মাছ এখানে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এই গোবরটা দিয়ে শুধু এই মাছ চাষ করা হচ্ছে? হ্যাঁ, কিছু মাছ চাষ করা হচ্ছে, আর কিছু যে সার হচ্ছে এগুলো আমাদের যে ঘাসের ক্ষেত আছে এখানে দিচ্ছে। এই আচ্ছা ভাই, তো এই যে সার মোটা তাজাকরণ খামারে বর্তমান অবস্থাটা কিরকম আমাদের যদি একটু বলতেন? বর্তমান অবস্থা ভালো। যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে আমরা অনেক লাভবান হব, ইন্ডিয়া থেকে যদি গরু আসে তাহলে লাভবান হবে না। গত বছর তো সারের দামটা একটু কম গেছিল, তখন আপনাদের না, আমাদের ফার্মের থেকে যেহেতু সেল দেই, তাতে আমরা একটু কম দাম করে আগেই সেল দিয়ে দিই। দেখা গেল ফার্মে যে হাটে নিলে যে ওটা 2 লাখ টাকা বিক্রি সেল হবে, আমরা ফার্মের থেকে 1,80,000 টাকা হলেই ওইটা সেল করে দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা অত প্রেশার নেই না, কাস্টমার আমরা চাই ক্রেতা ফার্মের দিকে আসুক, সবসময় ফার্মের থেকে কম দামে নেক, ক্রেতাও খুশি, আমরাও খুশি। ভাইয়া এই যে এই মহিষটা দেখতেছি, এটা কোন জাতের? এটা মিলি রাবি, এটা ইন্ডিয়ান জাতের। ইন্ডিয়ান জাতের? জি, ইন্ডিয়ান মহিষ বলে, এটা মিলি রাবি বলে। মিনি রাবি নাকি? আচ্ছা, তারপরে পরে এই যে সারটা দেখতেছি আমরা, এগুলো উলবাড়ি সার। উলবাড়ি সার? এগুলো উলবাড়ি নাকি? আচ্ছা ভাই, তো এই যে সারগুলো যে আমরা দেখতেছি, আর এই যে ব্রাহ্মা জাতের সার আছে আমার কাছে, এই জি, যে ব্রাহ্মা এগুলো আছে। এটা কি ব্রাহ্মা? জি, ব্রাহ্মা। এটা কি অরিজিনাল নাকি আমাদের দেশি যেটা? দেশি, এটা আমাদের দেশি যেটা বীজটা নিয়ে করা হচ্ছে সেটা নাকি? আচ্ছা, তো এই যে এইসব গরুগুলো কিরকম দামে বিক্রি হয় ভাই আমাদের যদি একটু বলতেন? এইসব গরুগুলো অনেক দাম বিক্রি। এই যে ইন্ডিয়ান ব্রাহ্মা আছে, এটা হলো ইন্ডিয়ান ব্রাহ্মা। জি। আচ্ছা, তারপরে যেগুলো ভুটান জাতের সার, ভুটানি গরু যাকে বলে, ভুটান সার, ভুটান সার। এগুলো ভুটানি সার। স্পেনি গরু যেগুলো দৌড়াদৌড়ি করে খেলে না, জি, এগুলো ওইটা স্পেনি গরু। আর এই যে এটা নেপালি সার, এটা হলো নেপালি সার, নেপালি গির যাকে বলে। নেপালি গির। জি। আচ্ছা, এই নেপালি গির বলার কারণটা কি আমাদের যদি একটু বলতেন? যেমন নামই গির আর কি, নেপালি। আমরা বাংলাদেশি মানুষরা বলি নেপালি, কিন্তু নেপালের লোকেরা কিন্তু এটাকে গির বলে। গির বলে নাকি? আর এই যে এটা, এগুলো দেশি সার আমাদের। এটা আমাদের দেশি সার। এটা হলো দেশি সার। এটা হলো ক্রস। এটা হলো একটা দেশি সার। এটা একটা পাখা সার। কোনটা এটা? এটা কি সার? এটা পাখা সার। পাখরা? জি। পাখরা নামটা হওয়ার কারণটা কি ভাই? ওই ছাপা ছাপা কারণে পাখা। ছাপা ছাপার কারণে পাখরা। জি। এটা একটু অস্ট্রেলিয়ান মতন দেখতে না, পাচ্ছি। এটা তো
আসলে এটা এটা বলে হলো রাগা সার, রাগা রাগা? এটা ঘেটিটা অনেক মোটা হয় তো, জি। গরু ঘেটি মোটা হয়, গরুগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়, তাড়াতাড়ি মোটা তাজা হয়। রাগা সার গরু মানে খুব তাড়াতাড়ি রেডি হয়। তাড়াতাড়ি নাকি? এটা এগুলো আমাদের দেশি সার। দেশি সার নাকি? এগুলো এটা হলো ক্রস, শঙ্কর জাতের। এই নেপালি ঘি এগুলো। নেপালি গির, ইন্ডিয়ান বলদ। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান বলদ বলার কারণটা যদি আমাদের একটু বলতেন। ইন্ডিয়া থেকে আসে, এগুলো বলদই বলে, আমরা বাংলাদেশি মানুষ এগুলো বলদ বলি। বলদ। জি, এগুলো হাইট টাইট খুব ভালো হয়, মোচা টোচা খুব ভালো হয়, এটার কারণে আমরা বলদ বলি। এগুলো গরুগুলার ডিমান্ড কেমন আছে আমাদের? এগুলো আমাদের ক্যানিগঞ্জে প্রচণ্ড ডিমান্ড আছে, বলদগুলো আমাদের ক্যানিগঞ্জে প্রচণ্ড ডিমান্ড আছে। প্রচণ্ড ডিমান্ড নাকি? তারপরে গরুগুলো আমরা একটু দেখি। এগুলো বলদ পাখনা করে, পাখনা করে। পাখরা। জি। এই যে এখানে আছে দেশি সার, এখানে দেশি সার আছে। সেটা দেখতেছি ভুট্টি সার আছে কিছু। জি, আছে আছে। চলেন আমরা একটু ভুট্টি সারগুলো দেখি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সব ভুট্টি গরুগুলো নাকি এগুলো? জি। আচ্ছা ভাই, তো আপনাদের এই যে যে ভুট্টি গরুগুলো আমরা দেখতেছি, সেগুলো কত থেকে কতর মধ্যে আছে এই জায়গায়? ভর্তি গরু 40,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। 40,000 থেকে 1,20,000 1,20,000 টাকা। 20,000-এর পর্যন্ত আছে নাকি? আচ্ছা, তারপরে এই যে সারগুলো আমরা দেখতেছি, এগুলো আমাদের দেশি সার। এটা দেশি সার নাকি? এগুলো আমাদের দেশি সার। এগুলো কি বেশিরভাগই দেশি নাকি? হ্যাঁ, এগুলো সব 100% দেশি। যাকে দেশাল সার বলে। দেশাল যেগুলো বলে, অনেকটা বাহামার মতো লাগে নাকি এগুলো? লাল কালার। এগুলো অনেক চাহিদা আছে। এগুলো অনেক চাহিদা আছে। এগুলো অনেক চাহিদা। তারপরে সারগুলো দেখি আপনাদের। আমার কাছে হাসা, ভর্তি হাসা আছে। ভুট্টি হাসা। প্রিয় দর্শক, আপনাদেরকে চমৎকার চমৎকার সারগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার কাছে মিল্কা দিনের কালেকশন আছে। আচ্ছা, এখান থেকে সব মিল্কা দিনের হাসা। এখান থেকে সব মিল্কা দিনের হাসা করে। এই জায়গা থেকে আমরা যা দেখতেছি সবই হলো মীর কাদিমের হাসা। তো এই যে মীর কাদিমের হাসা আপনার এই জায়গায় কত থেকে কতর মধ্যে আছে? 50,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত আছে। 50 থেকে শুরু করে 2 লক্ষ টাকার মতো আছে নাকি? আর পিস। তো আসেন আমরা একটু দেখি। সাদা মহিষও আছে। সাদা মহিষ। জি। সাদা মহিষ দুটো নিয়ে যাবো। এই, মহিষ দুটো উঠাও। এই দুটো দেখতেছি সাদা মহিষ নাকি? জি। আমাদের কাছে সাদা মহিষ আছে, দুম্বাও আছে। এই যে দুম্বা আছে এখানে। দুম্বা। দুম্বা আছে, সাদা মহিষ আছে। এই যে ভাই, আমরা যে এই জায়গায় দানাদার খাদ্য মিক্স দেখতেছি, এই যে কি কি মিক্স করেন এবং কিভাবে আমাদের যদি একটু বলতেন। এগুলোর ভিতরে গম আছে, ডাবলি আছে, বুট আছে, মুসুরি আছে, মুসুরির শিকলা আর কি, তারপরে কুড়া আছে, তারপরে আপনার সাদা আছে, ডাবলির ভুসি। এই কয় পদের আছে এটা? এইটা আছে আপনার 5-6 পদের, 6 পদের জিনিস আছে। 6 পদের জিনিস আছে। হ্যাঁ, তো আমাদেরকে একটু বলবেন এই যে 50 কেজি মাপ দিয়ে কোনটা কত কেজি হবে? পরিমাণটা হইলো যেমন আপনার 40 কেজি কুড়া, 35 কেজি গম, তারপরে ডাবলি আছে সাদা আপনার 15 কেজি, তারপরে বুট আছে 30 কেজি, তারপর মুসুরি আছে আপনার 25 কেজি হয়, 30 কেজি হয়। এইটা মিক্সকার করে আমরা এই খাদ্যটা বানাই। এটা কি 4 আইটেম মিক্স করে খাদ্যটা তৈরি করেন নাকি? 5 আইটেম। 5 আইটেম বললেন। আচ্ছা, তো এই যে কুড়াটা যেটা দেন, এটা কি সিদ্ধ চালের কুড়া নাকি আসিদ্ধ চালের কুড়া? এটা হলো সিদ্ধ চালের কুড়া। আচ্ছা, তো এই আসিদ্ধ চালের কুড়া যেটা খাওয়ালে, এটা কি খাওয়ালে কোনো সমস্যা হয় কিনা? এটা সমস্যা হয় একটু, যদি চালের গুঁড়া থাকে তাহলে গরু পাতলা আগে, ঠিক আছে,
তো সিদ্ধ চালের কুড়াটাই খাওয়ানো ভালো নাকি? সিদ্ধ চালের কুড়াটাই খাওয়া ভালো। আচ্ছা আচ্ছা, তো এভাবেই খাদ্যটা মিক্স করেন আপনারা? Mix করা হয়। আরেকবার যদি একটু ভালো করে বুঝিয়ে বলতেন কি কি মিক্স করতেছেন এই জায়গায়? এখানে কুড়া, মুসুরি, তারপরে লাল ডাবলি, এই সাদা বুট, তারপরে আপনার এই 4-5 ফুট গম, এটা মিক্স করতেছেন নাকি? এগুলো মিক্স করি। আচ্ছা, তো এই যে মিক্সচার করে যে খাদ্যটা তৈরি করলেন, এগুলো তো এখন গরুগুলোকে খাওয়াবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো সারকে কিরকম পরিমাণে খাওয়াবেন এবং গাভীকে কিরকম পরিমাণে খাওয়াবেন? সারকে বেশি পরিমাণ লাগে, গাভীরটা একটু পানি পানি লাগে, না খাওয়াইলে তো গরু গাভী সমস্যা হইব। গাড়া মাল খাওয়াইলে গরু ডাকে না, গাভীটা ডাকে না, আচ্ছা, পেটে সমস্যা হয়। তাই আমরা গাভীর মালটা একটু পাতলা খাওয়াই আর সারের মালটা একটু ঘন খাওয়াই। তো ভাইয়া এই যে আপনার যে মিক্সচার খাবারটা আমরা দেখতেছি, এটা সারকে কি পরিমাণে দেন এবং গাভীকে কি পরিমাণে দেন? এই সারকে দিয়ে আমরা মনে করেন এই 1.5 বালতি, জি। গাভীকে দিই মনে করেন একটু আধা বালতির একটু বেশি দিই, মানে 1.5 বালতির মতো নিয়ে দিই। গাভীর মালটা একটু শক্ত লাগে সারের, আর গাভীর মালটা একটু নরম লাগে, পাতলা। পাতলা এটা কিভাবে পানি দিয়ে পাতলা করেন নাকি? পানি দিয়ে পাতলা করি। আর সারেরটা কি পানি দেন না নাকি? পানিটা কম দেই, সারের সারের পানিটা কম দেন? কম দেই। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমার এই ইন্টারভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ABTV বাংলা অ্যান্ড ক্লিক বেল আইকন। অসংখ্য ধন্যবাদ।